এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং গণভোটে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিএনপি দিয়েছে এবং তারেক রহমান সাহেব বলছেন হাতে ভোট দিতে। আমরা মনে করি সেজন্য গণভোট ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে। সেই হিসাবে গণভোটের রায়ের আলোকে এই সংবিধান সংস্কার করাটা জরুরি এবং সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তাদের ওত নেওয়াটাও ছিল জরুরি। এখন তারা বলছেন যে সংবিধানে শুধু সংসদ সদস্য হিসেবে শপথের কথা বলা আছে, কিন্তু আপনার এই সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা বলা নেই। যেই সংবিধানের কথা তারা বলছেন সেই সংবিধান বলা আছে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, তাতে 7ই নভেম্বর 2024 মধ্যে হওয়ার কথা, 25-এ না 7ই নভেম্বর 2024 হওয়ার কথা। ইয়েস, সংবিধান মোতাবেক প্রথম 90 দিন, ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। তারপরে আসেন যদি কোনো কারণে 90 দিনে না হয় তাহলে আরও 90 দিন, সেক্ষেত্রে ফেব্রুয়ারি 7, 2024 এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেটা তো হয় নাই। তারপরে কি সংবিধান পারমিট করে যে আপনাদের যখন মন চায় তখন নির্বাচন করবেন? অফকোর্স নট। তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা ওই সংবিধান মোতাবেক হয় নাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি। তো যেহেতু সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হয়নি, সুতরাং সংবিধান মোতাবেক কি শপথের কথাটা কেন আসছে? সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট অ্যান্ড টাইম দিয়েছে সেই মোতাবেক নির্বাচন হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন, এবং এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। আপনি মনে করছেন যে আগামীতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে আমি মনে করি, কারণ এটা তো আমি এখন বলছি না, আমি আরও আগে বলছি। 2 নম্বর, যেই গণভোট পক্ষে আপনারা মত দিলেন, গণভোটের উদ্যোক্তাও বিএনপি, যে বিতর্ক হয়েছিল শুধু এইটুক যে নির্বাচনের আগে গণভোট নাকি একই দিনে। সেখানে বিএনপির দাবি ছিল সংসদ এবং গণভোটের নির্বাচন একই দিনে, এবং ফাইনালি সেটাই এক্সিকিউট হয়েছে। এখন যেহেতু হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। আমরা ইন অ্যাডভান্স কিছু বলতে পারবো না। তাহলে আপনি কি বিএনপির জন্য সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করছে সেটা ইঙ্গিত দিচ্ছেন? আমি খারাপ ভালো কিছু মানে, প্রত্যেকটা ঘটনারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট। তো এটা তো জনগণের রায়। জনগণ রাফলি প্রায় 7 কোটি লোকে ভোট দিছে গণভোটে, 4,50,00,000 সম্ভবত পক্ষে, হায়ের পক্ষে। তো এটা জনরায়, এবং জনরায়ে জামাত অলরেডি শপথ নিয়ে নিছে। কালকে তো পার্লামেন্টে নিয়ে বিতর্ক শুরু হবে যে জনরায়ের পক্ষে আমরা শপথ নিয়েছি, আপনারা নিচ্ছেন না কেন, এটা কি জনগণের সাথে বিট্রে করা হচ্ছে কি না, এইসব বিতর্ক পার্লামেন্টে শুরু হবে। তো পার্লামেন্টটা যদি এই আলোচনা শুরু হয়, জমজমাট হয়, বিতর্ক প্রতিযোগিতা চলে, তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি। কেননা জনগণের রায়ের পক্ষে সবাই থাকবে, জনরায়ের পক্ষে। সুতরাং এটা আমি মনে করি যে যদি আমরা সুস্থ রাজনীতি চাই, তাহলে এই জনরায় গণভোটের পক্ষে যাহান সেটাকে মেনে নিয়ে আমার মনে হয় সংস্কারে হাত দেওয়া উচিত। তা না হইলে যারা নির্বাচিত হয়ে গেছেন সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে যে কোনো সময়। তাহলে বিএনপিকে আপনি বলছেন জনগণের যে এই জিনিসটা দিয়েছে তার সাথে তারা কিছুটা, যদি বলি বেইমানি বা তাদের সাথে সহজ বাংলা কি বলা যায়, একটু ভদ্র বাংলা কি এটাকে আপনি ওইভাবে না বলে এটা বলতে পারেন এই যে
প্রতিশ্রুতি ভঙ্গ করা টু সাম এক্সটেন্ট, কারণ এটা একটা প্রতিশ্রুতি। এবং আপনারাও বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দিতে, তা হায়ের পক্ষে ভোট দিলে কি হবে? সংবিধান সংস্কার হবে গণভোটের আলোকে। এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, তাহলে জনগণের সাথে আপনাদের এখন ওত নিয়ে, শপথ নিয়ে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই সংস্কার কাজে হাত না দেন, তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে জনগণের সাথে কি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন কি না, সেই প্রশ্নটা চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তারা তো জুলাই সনদ বাস্তবায়ন করবে, যেগুলিতে সবাই একমত হয়েছে, যেগুলি তারা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি তো গণভোট হওয়ার পর গণভোটে কিন্তু 4টা দফায় 84টা সংস্কারের কথাই বলা আছে। আপনি যখন হ্যাঁ আর নাতে চলে যাবেন, তখন আপনি আর ওভাবে আলাদা করতে পারবেন না। তা আমার নোট অফ ডিসেন্টের কি হবে? নোট অফ ডিসেন্ট তো হয়, নোট অফ ডিসেন্ট দিছেন বলেই তো আপনার সঙ্গে গণভোটে গেছেন। আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে, মানে ফোরকাস্টিং এর জায়গাতেও আমি আর কাউকে না উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি। অন্তত এই জায়গা থেকে মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মততন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না। আপনার কাছে একটা প্রশ্ন, যে আসলে উনি বলেছেন আসলে সব দল খুশি, আমরা তা দেখলামও বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যেটি রাজ্জাকি ভাই বলেছেন, সেই কারণে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজ্জাকি ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে, মনে করেন যে কোনো কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে, তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কেও ছিল। আপনি নিশ্চয়ই, আমি আর কাউকে না উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি। অন্তত এই জায়গা থেকে গুড, সেটাই তো বলছি। জি ভাই, সবাই খুশি। এটা তো বলতে হবে। তার কারণ এই যে স্বাধীনতা 54 বছর পর এসে এখনো এই যে এনসিপি, আমি সব নেতাদের কথা বলছি না, এনসিপির বিশেষ একটি অংশ অথবা জামাতের একটি অংশ, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 18 মাস, জয়নুল আপনি বলুন, নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, মনে করেন যে সাক্ষ্য দেন, আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন? মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মততন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না। এবং এইগুলো কে ঘটিয়েছে? সবাই মিলেমিশে ঘটিয়েছে। জামাত ঘটিয়েছে, বিএনপি লোকেরা ঘটিয়েছে, এনসিপি ঘটিয়েছে। কি আশা করেন সামনে মততন্ত্র হবে কি হবে না? কমবে তো বটেই, কমবে বটেই, মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাতে তা না, তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে, এটুকু আশা করি। এবং তারেক রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে, মানে আমি তো প্রথমে বলেছি, ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে। এবারও যে খারাপ হবে না তা বলা যায় না, তবে আমরা আশা করতে পারি। তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন, নতুন সংস্কৃতি, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন, এটা তো আশার কথা। দেখুন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সবার বিচার আমরা চাই। কিন্তু একটা ইনস্টিটিউশন কেন বন্ধ রাখতে হবে, যেটা রাজ্জাকি ভাই প্রথমে বলছিলেন, তো খুব স্বাভাবিক আমরা চাই। এবং এই যে টকশোতে যারা আসেন, তাদের এই অংশটাকে বাদ দিয়েন প্লিজ। ওই যে উত্তপ্ত কথাবার্তা বলে, মানে ঝগড়াঝাটি বাধায় দেয়, এবং ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলে নেগেটিভলি,
বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে এই একটা অংশ কিন্তু দায়ী। জি, গণমাধ্যম যেমন দায়ী, এটাও দায়ী। জি। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, প্রতিহিংসা না থাকুক। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজেই বলেছেন জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা, এটা আপনিও চান না, দেশের মানুষও চায়নি, কিন্তু ভোটের দিক হিসেব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে। সেই উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন, বা এটা এই উত্থানকে আরো বাড়বে নাকি কমবে বিএনপির এই প্রশাসনিক ক্ষমতার দক্ষতার জন্য, কি মনে হয় আপনার? এটা একটা ভ্যালিড কোশ্চেন যে জামাত আরো এগিয়ে যাবে কিনা। আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে, মানে ফোরকাস্টিং এর জায়গাতেও ওইভাবে নিশ্চিত করে বলা যায় না। 23 গুণ ওরা উত্থান হয়েছে। পেয়েছে, তার নানান কারণ আছে। দেখুন, জামাত পরিবার ভিত্তিক রাজনীতি করেছে এই 18 বছর। সমাজ মানে কি বলে এটাকে, এই শব্দটা আমি ভুলে গেলাম। ওয়েলফেয়ার পলিটিক্স, মানে এটা শব্দটা গ্রাম ভিত্তিক, হ্যাঁ ওয়েলফেয়ার, ওটা তো আছেই। জামাতের রোকন সদস্য সম্ভবত 2008 সালে ছিল 15,000, সেটি বেড়ে হয়েছে, আমি দ্য ডিপ্লোম্যাটের পরিসংখ্যান বলছি, দ্য ডিপ্লোম্যাট বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে, আওয়ামী লীগের সময় 2023 সেপ্টেম্বরে, 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে 2023 সেপ্টেম্বরে দ্য ডিপ্লোম্যাট একটা নিবন্ধ দিয়েছিল, প্রকাশ হয়েছিল। ওইখানে দেখাচ্ছে যে 15,000 থেকে তারা এই 15 বছরে বা 14 বছরে 70,000 সামথিং তাদের ওরকম সদস্য হয়েছে। এবং তারা গ্রাম ভিত্তিক কাজ করেছে। দেখুন, এর মধ্যে আরো অনেক কারণ আছে। তাহলে আওয়ামী লীগের দমন পীড়ন ওদেরকে আর উত্থান বাড়িয়ে দিল, এটা বিষয়। অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল, তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি। তাদের যে সাংগঠনিক ভিত্তি, আপনি ইচ্ছা করলেই টাকা দিয়ে যে কোনো দলের সদস্য, প্রেসিডিয়াম মেম্বার হয়ে যেতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কয়েক কোটি টাকা, মানে দল বুঝে অবস্থা। তো শিল্পপতিরা হচ্ছে না, বড় বড় পদে যাচ্ছে না বড় দুই দলের, কিন্তু জামাতে এটি সম্ভব না, জামাতে এটি সম্ভব না। এবং এর আগেও বলেছি, জামাতের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক ছাত্র শিবির করার পর তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে। তাদের ব্যাংকিং সেক্টর, তাদের অর্থনৈতিক যে সেক্টরগুলো অসাধারণ। যে দলের যেমন টাকার অভাব হয় না, চাঁদাবাজি করতে হয় না, ঠিক একইভাবে যারা শিবির করে আসে, ছাত্র সংগঠন করে আসে, তাদের চাকরি বাকরির অভাব হয় না। এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয়, অভাবনীয়, অনেকটা কমিউনিস্ট পার্টি টাইপের, আগে যেমন কমিউনিস্ট পার্টি যে প্র্যাকটিসটা করতো। যাও, কিন্তু এই যে ভোট বাড়লো, দেখুন আমার কিন্তু এই ভোটে অনেকেই বলছে যে 100% সহি শুদ্ধ তো ভোট হয়নি। আগের দিন থেকে ভোট মারা শুরু হয়েছে, সিল মারা শুরু হয়েছে, কিছু না কিছু ঘটেছে। টিআইবি যে রিপোর্ট দিয়েছে আজকে, সেখানেও বলছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। তার মানে বলেনি কিন্তু 100% বা 90% বা 95% বলেনি, কিছু ঘটেছে। এবং এটি সত্য কথা, গ্রাম পর্যায়ে এবং নিম্ন আয়ের মানুষ, আমি নিরক্ষর বা অশিক্ষিত বলবো না, নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং গ্রাম পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এটি বাস্তবতা।